একটু আগে বাসায় ফিরলাম, তা বাসায় ফিরে হঠাৎ করে কেন জানি মনে হলো বাসায় না ঢুকে ছাদে উঠি, একটু ছাদে তো রেগুলার উঠি, তো ছাদে উঠে মনটা খুব ভালো হয়ে গেল। মানে একদম চাঁদটা মাথার উপরে, খোলা আকাশ, পরিষ্কার, অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে একদম পুরোপুরি। আরও মজার ব্যাপার আছে, নতুন একটা ছাদে দেখি যে কালেকশন বাড়ছে নতুন একটা ফুল গাছের, আমি নিজের নাম জানি না। যাই হোক, মেলা দিন যাবত একটা সাইতেন গাছ খুঁজতেছি, কোনো ফার্মেসি কোনো জায়গায় পাই না। সাইতেন গাছ সাধারণত বিশাল বড় বড় হয়, এত গ্রান ফুল। শুনি যে সাইতেন গাছে নাকি ওই যে পরীরা বসে থাকে, জিন পরি। আমি অবশ্য যদিও কোনো দিন জিন পরি টরি কিছু দেখি নেই, অনেকেই দেখছে। আমাদের বাড়ির পাশে ছিল, রাস্তার উপরে, মেন রোডের উপরেই ইনাইটকা আগে বাড়ির সামনে সাইতেন গাছ। ওরে বাবারে কি ঘিরান! তো ওই যেখানে গাছটা এনেকে অনেকেই বসা দেখছে। আর একটা মজার ব্যাপার আছে, যাই হোক, এই প্রায় 13 বছর যাবত আমি, হ্যাঁ, এই বাসায় উঠছি 13 বছর প্লাস 14 বছর। তো 14 বছর যাবত আমি যদি ঢাকা থাকি, তাহলে আমি আর আমার ছেলে গণভবনে জুম্মার নামাজ পড়ি, যদি ঢাকায় থাকি আর কি। কারণ গণভবনে একটা জিনিস সুবিধা হচ্ছে কি, যে জুম্মার নামাজ পড়তে গেলে যায় নামাজ নিয়ে যাওয়া লাগে না, জায়গা ঠেলাটলি ধাক্কি বা রাস্তায়, যেমন ঢাকা শহরের মসজিদগুলোতে জুম্মার নামাজ যাওয়া হয়, আর গাড়ি পার্কিং টার্কিং সুবিধা। যাই হোক, হঠাৎ করে আজকে একটু আগে আসার সময়, মানে এখনও আমার অজু আছে আর কি, যে গাড়িটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে মসজিদ খোলা কিনা জিজ্ঞেস করলাম, মসজিদে নামাজ পড়লাম আর কি। কারণ গত শুক্রবার, তার আগে শুক্রবার 2 দিন ম্যানহোল না এলো, গত শুক্রবারের আগে শুক্রবারে, আর এই শুক্রবারে এলো। একটা জিনিস দেখলাম, দেখার পরে পোস্ট দিলাম যে গণভবন অ্যান্ড সংসদ ভবন উইল বি রিকনস্ট্রাকশন, কি রিকনস্ট্রাকশন, এরকম কিছু একটা জানি আমার এই ইউটিউবে পোস্ট দিছি। তো পোস্টটা দেওয়ার পর আমার আর কোনো পজিটিভ ভালো মন্দ কিছু মনে হয়নি, রাখেই দিছি। বাড়ি এখনও গেলে দেখা গেলো ভাই বোন সবাই একসাথে হইলে, আমরা 7-8 ভাই বোন, বাইক নিয়ে তারপরে বাঁচতে এখন তো কত, তাই গল্প টল্প করতে মা মাঝে মধ্যে আমার মুখ চেপে ধরে, বহুতবার জীবনে মুখ চেপে ধরছে। নেগেটিভ কিছু করতে গেলে দেখা যাচ্ছে আমার মুখ দিয়ে নেগেটিভ বারো লিখে নেগেটিভে গয়ে যায়। 32 দাঁত তো আমার, আসলে আমার 32 দাঁত। আর আবার আমি মেজো আর কি, আমাদের বংশীয় একটা মেজো ব্যাপার আছে। আর 32 দাঁত যেহেতু আমার, আমি এক্সরে করে গুনে দেখছি। তো বেরোয় পরে কথা বললাম গার্ডদের সাথে, কি আর্মস দিছে নাকি আর্মস ছাড়াই? তা বলছে না, দেশে আর্মস। কাজ হচ্ছে ভিতরে? বলছে হ্যাঁ কাজ হচ্ছে। তো নামাজ পড়ি, কখনোই আমি কোনো দিন এই 14 বছরে আমি জুম্মার নামাজ ছাড়া মসজিদে আমি নামাজ পড়ি নি। আজকে হঠাৎ করে কেন জানি পড়লাম। তো চাঁদ দেখলাম, মনটা ভালো হয়ে গেল। বাসায় ঢুকলাম না, এই জন্যই যে বাসায় ঢুকে ফ্রেশ হয়ে পরে ছাদে উঠি না, আমি সরাসরি বাড়ি থেকে এসেই ছাদে উঠলাম। ভাবছি আজকে 3টা চিঠি লিখব। আমি নিজের হাতে লিখতে আবার খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ মোবাইল বা কম্পিউটারে যে 2 হাত দিয়ে কম্পোজ করতে যে সময় লাগে, তার চেয়ে আমি লিখলে হাতে অনেক কম সময় লাগে, এবং বানান হাতে লিখলে ভুল হয় না। তো 3টা চিঠি, একটা লিখব আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যারের কাছে। চিঠির হেডিংটা এটা না, বাট একটা মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু না সজীব ওয়াজেদ জয়ের নানা, না জননেত্রী শেখ হাসিনার বাবা। এটা পর ভিত্তি করিয়া স্যারকে অনুরোধ করে একটা বা 2টা জিনিস মানে চেঞ্জ করার সপক্ষে যুক্তি দিয়ে আমি লিখবো, এবং প্রয়োজনে আমি আশা করতেছি আমি ইনশাল্লাহ স্যার যদি পড়ে দেখে, তাহলে আমার যুক্তি হয়তো বা তিনি চেঞ্জ করতে পারবেন না। এবং সেটা যদি যত স্টেক হোল্ডারের কাছে জিজ্ঞেস করেন, মতামত নিন, আশা করি বিষয়টা কোনো কেউই না বলবেন না। কী বললাম, মানে মূল বিষয়টা হচ্ছে যে বঙ্গবন্ধু না সজীব ওয়াজেদ জয়ের নানা, না জননেত্রী শেখ হাসিনার বাবা। তাহলে বঙ্গবন্ধু কে তাহলে? যেটা আওয়ামী লীগ
ভুল করেছে। বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, পয়েন্ট টু বি নোটেড। সেটা হচ্ছে জাতির পিতা নিয়ে গোলাম মোল্লা রনি ভাই, আমি আবার গোলাম মোল্লা রনি ভাই, জাহেদ ট্রাকের জাহেদ ভাই, তারপরে মাসুদ ভাই, তারপরে জিল্লুর রহমান ভাই, পিনাকিদা, এই কয়েকজনের নিয়মিত আমি দেখি, মানে কোনো কিছুই কোনোটায় বাদ দিই না, বাকি কোনোটা না দেখলে এই কয়েকজনের সবগুলো পর্বই আমি দেখি। কারণ বিশেষ করে ইতিহাসের চর্চা বা ইতিহাসের বিষয়গুলো জানার জন্যে গোলাম মোল্লা রনি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানা যায়, শেখার আছে। তো গোলাম মোল্লা রনি ভাই আজকে যেমন একটা জিনিস বলতেছিলেন, সেটা হচ্ছে যে এর আগে একদিন আজকে যেটা বলছেন সেটা হচ্ছে আজকে কয়েকবার 3বার 4বার 5বারই তো পানি খাইলেন। প্রথম পানি খাইলেন 3 মিনিট 10 সেকেন্ডে, আর আপনি আজকে একবারই হাসছেন প্রথম পানি আর দ্বিতীয় পানি খাওয়ার মাঝখানে একবার একটু হাসছেন। আর আপনার কোন সাইডে কপাল কুচকায় কবে কখন কী বলার সময়, এটা আমি ফলো করি ভাই। পাখির ডাকটা কিন্তু ভাই আগেরটা নয়, আগের ডাকটা ভাই ভালো ছিল। এবার পাখি চেঞ্জ করছেন মনে হয়, আগের ডাকটা আমার কাছে ভালো লাগতো পাখির। এনিওয়ে, তো একটা জিনিস একটা ভালো লাগছে বাইরের কাছে শুনে যে ফেয়ার ট্রায়াল যাতে হয়, যাতে এটা নিয়ে কোনো কথা না ওঠে, সেটা টিভিতে সম্প্রচার করা হচ্ছে। হ্যাঁ, আমিও যদিও জানি গতকালকে থেকেই, বাট এই জিনিসটা মাথায় নিয়ে নেই, কিন্তু রনিবের যখন বললো তখন একটু মাথায় নিলাম। তো আমার কাছে শুনে মন খারাপ হয়নি বা খারাপ লাগেনি নেই, বরঞ্চ আমার কাছে এখন সত্যি কথা, আমি এই অসময়ে গণভবনে যে নামাজ পড়ি না, আমার এখন ওযু আছে, চরম ভাল লাগছে। এবং বাংলাদেশে আইনের ব্যবস্থায় এবং গণতন্ত্র মানবাধিকার চর্চার নতুন একটা দারুণ মসিত হচ্ছে। যেমন আমি যে চিঠিগুলো লিখবো, স্যারের কাছে যেমন একটা লিখবো, প্রধান উপদেষ্টার কাছে একটা লিখবো, আর একটা লিখবো পিনাকি ভট্টাচার্য দাদার কাছে, কারণ তার সাথে আমার সরাসরি তার নাম্বার জানি না, অ্যাক্সেস নাই কোনো। তো ওনার এক বন্ধুকে আমি চিনি, দাদা আপনার ওই বন্ধুর কাছে চিঠিটা হাতে লিখে পাঠাবো, সাধু ভাষায় লিখবো দাদা, আপনাকে বগুড়ার পুরো ভাষাটা পুরোপুরি পারি না, যদিও আমার ছোটো বোন বাড়ি কিন্তু 7 মাথা বগুড়া। তো সেখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনার সহযোগিতা, দুইটাই আপনার সহযোগিতা লাগবে, তো একটা সহযোগিতা ইনডিসেন্ট লাগতে পারে, এই কারণে সহযোগিতা চাই চিঠিটা লিখবো। সেটা হচ্ছে যে যেহেতু আমি এখনও বিপদে পড়লি, মার কাছ থেকে আমি টাকা নিই, আব্বা মারা যাওয়ার সময় কইছিল তো ছোটো ভাইয়ের মারে রেখেছিলাম দেখিস, কিন্তু আমি কি দেখবো, আমি মার কাছ থেকে যেমন 2024 সালের 7 তারিখে নির্বাচনের নমিনেশন 50,000 টাকার মার কাছ থেকে আনছিলাম। মারা গেল, মা শুনে কই কী কোষ, না মা আমার একটু অভিজ্ঞতা, আমি ওই যে ফর্মের ভিতরে কী লিখতে আমি তো কোনো দিন দেখি নেই, তা আমার একটু শখ যাচ্ছে মা, তা আমার একটু টাকা পয়সা একটু শর্টও আছে, যদি তুমি একটু টাকাটা দিতে। ও মা যদি যথারীতি পরের দিন আমারে উল্টো ফোন দিয়ে ব্যাংকে যে কোন অ্যাকাউন্টে দেবো দিয়ে দিছে, আমিও কিনে ফেলছি। আমার এই আসন হোক বা ঢাকার আমার তেজগাঁর আসন হোক, যে কোনো এক জায়গার থেকে আমি কিছুদিন আগে প্রকাশ করছিলাম যে আমি সরকারের কাছে অনুমোদন চাবো যে আমার পাসপোর্ট নিয়ে আমি একটা, বাট জিনিসটা আমি একটু অ্যামেন্ডমেন্ট করে আমি একটু আগে থেকে আমি নামাজ পড়ে বেরোয় আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে যে 3 মন্ত্রী সম্মেলন কেন্দ্র সব রাজনৈতিক দলই তো করতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সভাপতি বরাবরকে দরখাস্ত লিখব অনুমতি চেয়ে এবং লজিস্টিক সাপোর্ট চেয়ে, এবং সরকারের কাছেও তো অনুমতি চাইব, যদি অনুমতি দেন তাহলে আমি দাওয়াত দেব, যেমন সকল রাজনৈতিক দলের প্রধান বা দলের সকলের একজন প্রতিনিধি থাকলো, সকল ডিপ্লোম্যাট এবং আমার আসনের গার্ডিয়ান, অ্যাটলিস্ট 5,000 গার্ডিয়ান ভোটার, অর্থাৎ যাদের বয়স আপ টু 40 থেকে এলডেস। কারণ মোহাম্মদপুরে আমার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি দিয়েই তো বাড়ি আছে, 150-200 বাড়ি আছে আমার, কথার কথা। আর তেজগাঁয় তো আমার 50-60 হাজার আমার সাথী ভাই আছে, তো আমি যদি পরিচয় দিই না, কারণ ওই সবাই ব্যবসার কাজে লাগায়, রাজনীতির কাজে লাগায় সাথী ভাইকে,
তা আমারও তো সাথী ভাই আছে, কিন্তু আমি পরিচয় দিই না যদি প্রয়োজন হয়। কারণ গোলাম আল্লাহ রনি ভাইয়ের কাছে কয়েকদিন আগে আরেকটা জিনিস শুনলাম যে এখন আর ওই আবেগের যুগ নাই, এখন হলো রবীন্দ্রনাথের যুগ। টাকা পয়সা না থাকলে ভালোবাসা ফিসনের ধরে যদি ফলায়, ঠিক না রনি ভাই? তো 2,00,000 কোটি টাকার কিন্তু আপনি এটা হিসাব দিয়েছেন। আপনি রেডি থাকেন ভাই, জিন্দেগি না মিলেগি দোবারা। যদি তালাক দিতেই হয় তাইলে তো ওই বৌরি যতই কি জানি আছে, ওই যে আমরা সে টাকা আমার কাবিনে যেমন হয়েছিল 10,01,000 টাকা, ওই যে কী জানি কয় মোহরানা, ওটা তো ডিভোর্স দিতে গেলেই শোধ করেই দিতে হয়। তাই যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমার অনুমতি না দেয়, বাংলাদেশকে সাপোর্ট না দেয়, তাহলে আওয়ামী লীগের কাছে আমি যে টাকা পয়সা পাবো বলতেই গত 20 বছরে ফান্ডে যত টাকা দিচ্ছি আমি সব রসিদগুলো রাখছি। ক্ষতিপূরণের আমাদের প্রধান জননেত্রী শেখ হাসিনার সিগনেচার করা স্লিপ একখান আছে, যদিও বাসাতে ফেলাই দিয়েছে, তারপরেও খুঁটিয়ে মুটিয়ে 8-10-20 খান তো পাবোই। তাহলে ওই টাকা আমি আবার সুদ খাওয়া লোক না, তো সুদে আসলে দেওয়া লাগবে না। তাহলে ওই টাকা তো প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে হবে, কারণ তার সিগনেচার করা। আমি তার পাবো কোয়ানে? তাহলে পার্টি অফিসটা যাই দখল করবো। আমি পার্টি অফিসে তো আমি জানি কবে সাইনবোর্ড লাগাইছে, তার মানে 3 নম্বরে তো ওই 5 তারিখ আগস্টের পরে তো একদিন যাইনি, এই কাজে অকাজে পিরাই যাই। আজকে একটু পরে এখন যাবো 3 নম্বর পার্টি অফিসের সামনে, ওই থেকে একটু ক্যাম্পাসে যাবো, ক্যাম্পাস থেকে একটু পুরনো ঢাকায় যাবো। 52 বাজার 53 গলি, তো 53 গলি না 5300 গলি মনে হয় ঢাকা শহরে চিনি। তো তালাক যদি হয়ে যায়, তালাক যদি দিতেই হয় তাহলে ভালো হবেই দেবো। তো পিনাকিদার একটা সহযোগিতা লাগবে, কারণ ওই কাছে সাইনবোর্ডটা লাগাইছে যেদিন যে ফার্মাসিউটিক্যালের, ওটা সূত্র ধরিয়ে দেখি দাদা আপনার সাথে রিলেশন, তো ওই সাইনবোর্ড তো খুলে লাতিবে। আপনার সহযোগিতা লাগবে। যদি আমার আওয়ামী লীগ আমার যদি অনুমতি না দেয়, তাহলে তো আমি দলের সদস্য না, কর্মীও না, নাম কাটাই লাবো। তাহলে আমার টাকা, আমি যে রসিদগুলো দিছি, টাকা দিছি, তা আমার টাকা ফেরত দেন। দলে তো আমি কিছু নিই নেই কোনো দিন। আর সময়, আর আমার প্যাটে যে 4-5টা ফুটো আছে, ওইগুলো তো ফুটো তো আমার এমনি ফুটো হয়েছে। 21শে আগস্টের কেয়ামত তো দেখি নেই গল্প। এবং যা বলতেছি এক্স্যাক্ট আমি তাই করব, কারণ আমার ইচ্ছা আছে যে সব দলের উপস্থিতি থাকবে, ডিপ্লোমেটরা থাকবেন, দেশি বিদেশি মিডিয়া থাকবেন এবং ভোটাররা থাকবেন। সেখানে আমি একটা গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, মূল্যবোধ সকল স্টেক হোল্ডার থেকে যেহেতু থাকবেন একজন দুজন করে, এবং জনগণের থেকেও যে কেউ অন্তত ক্যাপাসিটি অনুযায়ী আমি রাখবো ইনশাল্লাহ। এবং সকল ধরনের প্রশ্ন, রাজনৈতিক, আওয়ামী লীগের এগেনস্টে হোক, দেশের গণতন্ত্রের সাথে হোক, দেশের যেই কোনো বিষয়ে আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব সকল ধরনের কোয়ারির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি ছোটো মানুষ, গোলাম আল্লাহ রনি ভাইয়ের মতো তো এত অভিজ্ঞ না আমি। তবে ভাই রনি ভাই, আপনারা এই যে 5 জনের যে নাম বললাম, ওই এই সমস্যা নাই, ওই যে ওই টাকা পয়সা চাবো না, কিন্তু দাওয়াতে কিন্তু আসতে হবে ভাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ফান্ড এত বড় ফান্ড, এত টাকা বাংলাদেশ আওয়ামী লীগের থাকতে, আমি আওয়ামী লীগের কর্মী হইয়ে রেগুলার চান্দা দিয়ে 20 বছর ধরে, আমার যদি এখন ফান্ড খুঁজতে আপনাকে কাছে যাওয়া লাগে, তাইলেই সেটা তালাক দিয়ে দেওয়া না ভাই। এবং পরবর্তী প্রোগ্রামটা করব হচ্ছে আমি আমারই ভোটারদের নিয়ে ইনশাল্লাহ, ইয়ুথ স্টুডেন্ট থেকে শুরু করে সব ইয়ুথদের, বাট প্রথমটা আমি করবো গার্জিয়ানদের। এবং আমার এমন কিছু একটা পরিকল্পনা আছে সেখানে উপস্থাপনের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। বাংলাদেশে আমার ওই পরিকল্পনা ইনশাল্লাহ আমি আমার মোটামুটি বাংলাদেশে এই চর্চাটা কেউ করে নাই, ইভেন এককভাবে ওয়ার্ল্ডে কোনো দেশে এভাবে করে নাই। কারণ ওয়ার্ল্ডের কালচারের রাজনীতির সাথে তো মিলবে না আমাদের, কারণ 162টা গণতান্ত্রিক দেশ, আবার রাজনৈতিক দল তো সবগুলো স্টেবল না। যেমন আমি প্রতিদিন একবার হইলে ডুমারি সিঙ্গাপুরের পিএপি মানে পিপলস অ্যাকশন পার্টি, কারণ সিঙ্গাপুরে কাজে অকাজে গেছি, লাইসেন্স টাইসেন্স আছে। এখন তো ব্যবসা বাণিজ্য করি না, ভোটারলারি ছাত্র মানুষ, 2-3টে লাইসেন্স আমার দিয়েছিল। তারপরে
কোরিয়ার সাথে আমার জয়েন্ট ভেঞ্চার আছে, চায়নার সাথে আছে, ইংল্যান্ডের সাথে আছে, কানাডার সাথে আছে রেলে ঠিকাদারি করার জন্য। কারণ রেলে তো সবাই জানেন যে ইন্টারন্যাশনাল টেন্ডার ছাড়া হয় না, তো এই জন্য জয়েন্ট ভেঞ্চার করা লাগে। তো 7-8 বছর যাবত তো পড়ালে আসতেছি স্টুডেন্ট, তো এখন শেষ বয়সে চলে আসছি, সার্টিফিকেটের জন্য তো পড়ি না। ইয়েস, নো, ভেরি গুড। যদি কোনো কিছু করতে হয় করার মতো, না করলেই না, এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে সেটা যদি অ্যাকসেপ্টেবল হয়, অফকোর্স। গায়ের জোরে বিল্ডিং ঠেলার লোক আমি না, ওই রাজনীতিতে আমি না। কারণ আমার সন্তান উপদেশ শুনবে না, আমার সন্তান আমার কর্মকাণ্ড শিখবে। আমি মনে করি আব্বা বাইশ থাকলে তো এত টেনশন থাকতো না। কারণ আব্বা যতদিন বাইশ ছিল, ওনার কোনো দিক নির্দেশনা ছাড়া আমি কোনো দিন চলিনি। একটা ব্যবসায়িক পার্টনারশিপ করব, দৌড়ে গেছি বাড়ি। আব্বা 5 বন্ধু মিলে মোবাইল আনবো। তখন মোবাইল আসা শুরু হলো, বিটিআরসির ওই যে ভেন্ডর লাইসেন্স নিলাম, 5 বন্ধু মিলে পার্টনারশিপ করবো। ওই মোবাইল যখন বাংলাদেশে প্রথম ঢোকা শুরু হয়, ইম্পোর্ট করবো চায়না থেকে, গেলাম চায়না, গড়িটি রাইসে করছে পরে। তা আব্বাগুলো পার্টনারশিপ করবা ভালো কথা, তাইলে ইস্পাহানি গ্রুপের সাথে করো। কী কব ইস্পাহানি গ্রুপ, ওই নাইলে করার দরকার নাই। আমি যে গতিতে গেলাম গোপালগঞ্জে, সেই গতিতে ওর ব্যাক। শেষ পর্যন্ত পার্টনারশিপ করা হয়নি, মোবাইল আনা হয়নি, লাইসেন্সগুলো পড়ে নষ্ট হয়ে গেছে। ইম্পোর্ট এক্সপোর্ট ঠিকাদারি সব লাইসেন্সগুলো ওগুলো আছে আর কি। ট্রেনিং মানুষ বলে না। সুব্রত বাইন আর মাসুদ ভাই, মোল্লা মাসুদ ভাই, সুব্রত বাইন ওনাকে চিনি না, আমি মোল্লা মাসুদ ভাইকে চিনতাম। তো ওনাদের বয়স 70 ছাড়াই যাওয়ার কথা, 22 গেছে না, মরে গেছে। হ্যাঁ, আমাকে বাংলাদেশ। তো দাদা, প্লেয়ার এ ভাড়া করে প্লেয়ার বি ভাড়া করে প্লেয়ার সি খেলে ডি এর সাথে। যদি প্লেয়ার বি থাকে তাহলে জেড পর্যন্ত প্লেয়ার থাকে। আমি কিন্তু আমার একটা লেখা দেখছেন কি না, আমি তো আপনাকে মতো উপন্যাস লিখি না, বা কোনো দিন পত্রিকায় গেলেও কীভাবে লিখতে হয় তাও তো জানতেই না। মনের ভাব প্রকাশ করি, মনে যা আসে। আজ মল্লিক, কাল 2 দিন। তো দাদা নমস্কার দিয়ে গেলাম, আর দোয়া করেন সবাই আমার জন্য। হয় বিয়ে, ঘর সংসার পাকাপোক্ত আজীবনের জন্য, টিল মাই লাস্ট ব্রেথ পর্যন্ত থাকে, আদারওয়াইজ ডিভোর্স জার্নি হয়ে যায়। আর সরকার অনুমোদন না দিলে আমার মনে হয় না ইনশাল্লাহ সরকার থাকবে। যদি অনুমোদন না দেয় তাহলে আমার জীবনে সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব, লাগে আমি লাশ হয়ে যাব। এবং আইনের কত রকম চর্চা আছে আমি ইনশাল্লাহ দেহায় ছেড়ে দেবো এই সরকারের। তাহলে আমার শক্তি কি? আমার শক্তি এক আল্লাহ। কিন্তু আল্লাহটা ভেজাল লাগাই দিয়েছে কি দাদা, বুঝছেন? হিল্লা বইলা, মানে মাঝখানে মিডিলম্যান। আমি এবার মিডিলম্যান পছন্দ করি না তো, কিন্তু আল্লাহ বারে ওই যে তা হিল্লা কি শুনবেন? ন্যায়, ন্যায্যতা এবং সত্য, এটা হচ্ছে আমার হিল্লা। যদি বাংলাদেশের 20 কোটি মানুষের সত্য এবং প্রুফ দেখার পরে যদি আমার সাথে একজন থাকে, সেটাই আমার শক্তি। যদি কেউ না থাকে উপরে আল্লাহ, আমি একা, এটা আমার শক্তি। আমার মানব অধিকার, আমার রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায্যতা, ন্যায় এবং যথাযথ প্রাপ্যতার ভিত্তিতে, সে আমার মার পেটে আপন ভাই হোক, আমার দলের কর্মী হোক, আমার অফিসের কর্মচারী হোক, আগে আমার 2 চোখ সমান আমি রাখি। এবং আমার অফিসের সিও জানে, তাকে প্রথম দিনে আমি বলেছি যে প্রথমেই 2 চোখ সমান রাখবেন, তারপর আপনি ভালো মন্দ বিচার করবেন। কারণ যে গরু দুধ দেয় তা লাথিও ভাল লাগে। দাদা, যদি আপনার এই কুস্তি ইমানুয়েল মার্ক পর্যন্ত যাওয়া লাগে, আমি কিন্তু ইমানুয়েল মার্কের পর্যন্ত চলে যাবো, কিন্তু সহযোগিতা কিন্তু কাম্য। আর আপনাদের 5 জনের কথা এগুলো শুনি তো শিখি। যেমন মাসুদ কামাল ভাইয়ের পর আমি একটু মাঝে মধ্যে ভাই হচ্ছে যে সবচেয়ে একদম রেগুলার কারেন্ট ডেলিভারি দিয়ে দেন ভাই, ডাইনে বামে বা অত ডিপলিও তো চিন্তা করেন না। আর
গোলাম রানী ভাই তো আবার একটু ইদানিং প্যাঁচ গোছ লাগাই দেন, যেমন আজকেরটা কালকে, কালকে 2 দিন পরে বা 3 দিন পরে টাইমের সাথে ভাই মেলে না ভাই, আপনারটা দেখে কোনটা আগে কোনটা পরে প্যাঁচ লেগাই দেন ভাই। আপনার আগের পাখির ডাকটাই ভালো ছিল, এটাও পাখির ডাক সবই ভালো, বাট আগেরটা ভালো ছিল। আর সম্পর্কর দিক দিয়ে একটা জিনিস কি, আমার ফেসবুক প্রোফাইলটা তো অন আছে, 1 তারিখ 2023 সালের 1 তারিখে বন্ধ করছি। ফেসবুকের আমার কভার পিকে বঙ্গবন্ধু ছবি দেওয়া, তো আমার ওখান থেকে আমি কি নামাতে পারবো? আমার বাপের নিজের আপন বাপের ছবি না দিয়ে আমি বঙ্গবন্ধু ছবি দিছি, তো ওটা যতদিন ফেসবুক চলবে আমি ইউজ করি না, বন্ধ হয়ে যেতে পারে বা না, 23 সালের একটা পরে আর গেছিলো আবার আইসে যে কোনো হয়তো এখন ইউজ করি না। 4,000 কত না 5,000-এর কাছাকাছি না বন্ধু, কত কী জানি অত বুঝি না। বাট আমি কেন ফেসবুকটা আসার পরে যখন রিগেন হইলো আমি আর ডিলিট করলাম না। কেন ডিলিট করলাম না? কারণ আমি যদি কারোর ফেসবুক 10 বছরের গাটাইয়া যদি কোনো একটা আইডিয়া নিতে চাই, তাহলে আমি আমার সম্বন্ধে যদি কেউ ফেসবুক দেখে যে আইডিয়া নিতে চাই, তাহলে আমি কেন সেটা হাইড করব? আমি এত ধোয়া তুলছি পাতা না। ঢাকা শহরে আমরা যারা ডিশের ইন্টারনেটে ব্যবসায়ী, তারা ভালো বড় মানে আত্মীয়স্বজন বা ফ্যামিলিতে বা সোসাইটিতে গেলে পরিচয় দিতে আমরা কিন্তু লজ্জা হই। ইন্টারনেট ব্যবসা যারা ঢাকা শহরে ডিশ ব্যবসা, ইন্টারনেট ব্যবসা হয়, কারণ ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক কেউ করে না। করে দাদা কাউরা কান্ঠা কামিনে, এরা হলো ডিশ ব্যবসা, ইন্টারনেট ব্যবসা করে। মোহাম্মদপুর একটা মাত্র লাইসেন্স, ধানমন্ডি মোহাম্মদপুর জড়াইয়ে, তিনিও আমার বন্ধু মানুষ বা আমার কাস্টমার বা ক্লায়েন্ট তিনি। ব্যবসা বাণিজ্য বিএনপির লোকজন যেগুলো দখল করছে এগুলো উদ্ধার করে দিয়ে দাদা, আমার বিএনপির লোকজন তো করে নাই, বিএনপির লোকজন বিএনপির স্বেচ্ছাসেবক। এই ধানমন্ডি আমার এই সাইডটা পুরো সব কী স্বেচ্ছাসেবক দলের কি জানি আর কি। একদিন গিয়েছিলাম, তা ফোনও ধরে না, রিটি নাই, ক্ষমতায় এসে মনে হয়। সব সোর আইএসপি সেক্টরে যে কেউ যে শুনবে না, কেউ কিচ্ছু কবে না আমার কথা, কারণ আমি এরকমই কই। ওই 4-5 হাজার আইএসপি যত আছে সব আইএসপি চুরি করলেও কারসানেট আমি কোনো দিন 1 MB ব্যান্ডই তো চুরি করি নেই। মজার ব্যাপার, আইসিটি সেক্টরে কেউ বলতে পারবে না, ইনক্লুডিং আইসিটি এখন যে অ্যাডভাইজার সেও বলতে পারবে না ব্যান্ডউইথ দাম কত, ব্যান্ডউইথ বানায় কীভাবে, ব্যান্ডউইথের দাম নির্ধারণ হয় কীভাবে। এবং আইসিটি বিল্ডিংয়ে পলক ভাই থাকা অবস্থা 1-2বার গেছি তো, কারণ যত লাথিগুতো খাওয়ার একবার করে খাইছি, 2বার খাইনি। হিংসা মানুষকে যে হিংসা করে তাকে দেখলে আমার খুব কষ্ট লাগে। কেউ হিংসা করলে, কারোর সাথে কথা বললে, কারণ তার ফেসের দিকে, আমি তো আপনার চোখের দিক তাকায় কথা বললে, কারণ ফর এক্সাম্পল আমাদের একটা সার্কেল আছে যেখানে আমাদের 3 সেকেন্ড টাইম দেওয়া হয় পান নখ থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে, 3 সেকেন্ড। তাহলে ফিমেল যদি স্ক্যান করতে হয় 3 সেকেন্ডে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, মাই গুডনেস। যে চোখে চোখে কথা রাখতে, যে চোখে চোখে কথা রেখে কথা বলতে এর না, চোখ রেখে সামথিং গলত আব্বা বলে গেছে। আর আব্বা আমার কিছুদিন শিখে গেছে, সেটা হচ্ছে যে ওই যে পার্টনারশিপে করার কথা। এখন বড় কোম্পানি বলে নো, আব্বা আমার পরে বোঝাইলো যে তারা রিলায়েবল, তারা এসালম না, বাটপার না, সিটার না, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া না, বাঁশের গোড়াইতে বাঁশ গজায়। দ্যাটস মিন, তাহলে কি নিচু ঘরের থেকে কেউ উপরে উঠতে পারবে না? অফকোর্স পারবে। সেখানেই সুযোগটা আমাদের ইয়ুথদের। ইনশাল্লাহ আমাদের আগামী 5 বছরে বাংলাদেশে কোনো বেকারই থাকবে না, কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ। তো আমি যে প্রোগ্রাম নিছি অবশ্যই রাজনৈতিক প্রোগ্রাম, বাট সামাজিক দায়বদ্ধতা থেকে এবং কিছু বিষয় অনুধাবনের জন্য প্র্যাকটিক্যালি, বই পুস্তকের সাথে প্র্যাকটিক্যালি তো মেলে না। একটা জিনিস দায়িত্ব নিয়ে করা আর গেস্ট হয়ে যাওয়া এক জিনিস না। মিছিলের স্লোগান কিন্তু সবাই দেয় না,
সবাই দিতেও পারে না। বক্তৃতা, এই দুইজনের বক্তৃতা শুনলে আমার শরীরে লোম খাড়াতো, আর দুইটা গান শুনলে লোম খাড়াতো বলতে খাড়ায় এখনও। একজনের তো আর হদিস পাইনি। যেমন আমাদের সময় ছিল কেন্দ্রীয় কমিটি ছিল বাহাদুর ভাই আর অজয় দাগ। তো অজয় দার বক্তৃতা সেই রকম শুনলেই আমার রুম খাড়িত। বঙ্গবন্ধুর কথা কী বলবো, তো নেত্রীর সাথে তো দেখা হবে না। দেখা হইলে তো ওনার এই যে বিচ্ছেদের জন্য যদি আমার অনুমতি না দেয়, নেত্রী বরাবর তো লিখতে হবে যে কোনো দরখাস্ত লিখতে গেলে দলের কোনো কর্মকাণ্ডের জন্য সভাপতি অবলিক সাধারণ সম্পাদক, তাদের বাবু কই। এখন আরাফাত ভাই যেহেতু অনলাইনে বা উনি আছেন বর্তমানে আওয়ামী লীগের স্পোকার পার্সন, অতএব রেসপেক্টিভ আরাফাত ভাই বরাবরই আমি আপনাকে বরাবরই লিখব। আশা করি আপনি ইনশাল্লাহ অনুমতি দেবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আশা করি সবাই প্রশংসা করবে বিষয়টা। আর যদি বলে যে আওয়ামী লীগ ব্যান্ড, তাহলে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার শক্তি 20 কোটি মানুষের কাছে। এবং নিশ্চয়ই আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু পড়ছি, ব্যবসা করছি, 53,000 গলি ঢাকা শহরে আমার চিনা। আমার তো 2-4 জন সার্কেল আছে, তাকে সবাইকে আমার জানানো হয়ে গেছে অলরেডি। ওই যে নাগিদার মতো একটা শিয়াল হুক্কু দেবে আর একটা থেকে হুক্কু হুক্কু করে উঠবে। আজকেই ডিটারমাইন্ড হয়েছি, সবাইকে জানাইছি, এখন আবার বেরোচ্ছি। যদি ডিভোর্স দিতেই হয় সেইভাবেই তো বিয়ে করলে সেইভাবেই করবো। বাট সিজার লিস্ট কি আমি জানি। কনকট টাওয়ারতে রাগের গুতায় সাইফুল ভাই কইছিলাম, ক্ষমায় চাইছি সাইফুল ভাইয়ের কাছে পড়ানো, যে কনকট টাওয়ারে প্রায় 200-300 সিসি ক্যামেরা টিভি রয়েছে। তা আমি কইছি যে রাগের গুতোয় যে আপনারা বিল্ডিং থেকে নামাই দেবো, আমার 9 কোটি টাকার মতো আর কি লস গেছে তাতে। এবং চুরির মামলা খাইছি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়, আমাকে আসাদুজ্জামান কামাল ভাই। তা সাইফুল ভাই একসাথে আর কি 8 তলা, উনি এই সাইডে আমার এই সাইডে। সকালবেলা উনি ভাবছে আর কি করতেছি, মেজাজ খারাপ হয়েছে। তখন সকালবেলা এসে দেখে যে কোন জায়গা আসলাম। আমার ডাক দিলাম, দিদি আপনাদের ফুটবল খেলার মাঠ, অর্থাৎ একটা ডেকোরেশন অফিস, সিলিংও নাই, ফ্যানও নাই, ফাঁপসও নাই। অবশ্য দেয় 250 সিসিটিভিতে রেকর্ডও নাই। কত বছর আগের কথা। ইউনূস স্যারের তো ব্যাপক বুদ্ধি। তা আমি তো ইউনূস স্যারের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে লাইছি। আবার ইউনূস স্যার করছে কি, শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভাঙছে। ওরে ভাঙছে, রেলের টাওয়ার যে কীভাবে নেছে, কয়টায় নেছে। শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভাঙছে ইউনূস সাহেব, আর আমি কাঁঠাল ভাঙছি ইউনূস সাহেবের মাথায়। বাট আমার এলো কি, দুই পয়সার কাঁঠাল ভাঙছি ওই কয়েক মাস বা 1-2 বছরের মতো। আর উনি তো, কারণ আমি তো পোলাভান মানুষ তখন। ওই যে নরসিংদী জনের সাথে দেখি যে ঢাকায় ওই তখন তো মিনিট 10 টাকা। আমি তোমার ওই যে নীলক্ষেতে বঙ্গবাজারে 10 টাকা সিডি বেড়াইতাম, হলে ঠিকাদারি করতাম, ফটোকপি, কম্পোজ, তারপরে ফোন টু ফোন মোবাইল, তারপরে ওই যে ডিস্ক বেচতাম, ডিস্ক বানাতাম। মানে আমলো ঘর থেকে বয়টা কালো জুড়ে সুটকে যা দোল দুর্ভার কালা কতুবি সাগর পাতা সাগর পেনা সব করছি। তো নরসিংদনের সাথে মেলে তো সব নিয়ে এসে ঢাকা শহরে 10 টাকার মিনিট। ও মা ওনাদের তো কম টাকায় দিয়েছিল মহিলাদের। তো মহিলাদের 3,000 মাসে ইনকাম হয়, সব কিস্তি দিয়ে। কারণ আমি 4,000 আরও 1 মাসের অ্যাডভান্স নেন। কয় তো বাবা বাইসে গেলাম। আমিও তো বাঁচলাম, আমারও তো আসে, আমি কোনো কথা নাই, এক দোকান দিয়েছে 8,000 করে যাম, তাহলে আমার লাভ হইল কত? তাহলে ইউনূস সাহেব ব্যবসায়িকভাবে গুড ফর নাথিং। আপনার মডেল বাংলাদেশে যখন করছিলেন, আপনার নামে আমি রাষ্ট্রদ্রোহ মামলা দিতে গেছিলাম। তবে নিশ্চিত থাকেন আমার ডাটাগুলো সব আমি পোড়াই ফেলছি 401 পেজের। বাট ঠিকানা 1-2 মনে আছে, বাড়ির দিক গেলে মারে নিয়ে 2-1টা জায়গায় যাব সেন্টারে। যদি তাদের মধ্যে 1-2জনও পেয়ে যায়, গোপনে আপনার কাছে নিয়ে আসবো। আপনি গোপনে তাদের বাকি জীবনের একটা ব্যবস্থা করে দিয়েন। 10 টাকার বিনিময়ে ব্রোথেল আপনি করছেন, এটা সুজন সাক্ষী। সুজনের বাড়ির ভিতরে একটা কেন্দ্র ছিল। সপ্তাহে যেদিন মাসের কিস্তির টাকা নীতি আসে, আপনার পলিসি ছিল কি, গ্রামীণের পলিসি কি, আমার বাড়ির ভিতরে কেন্দ্র। আমার আত্মীয় ফুফাতো বোন নয়, আমরা তো সবাই আগের জামানায় ভাই বোনরা বেশি থাকতাম। যেমন স্যারের তো মনে হয় 17 ভাই বোন,
মাশাল্লাহ, আমরা 8-9 ভাই বোন এরকম। তো যাই হোক আর কি, গড়ও ফিরি এবং গ্রামের সেই মেয়েটারে টার্গেট করা হতো যার বিয়ে সাথে হয় না, খাইতে কই আমরা, এবং চুলির মুসি ধই দিয়ে টাকা গুতোয় আদায় করতে আসে পারে, আর যে কালেকশন করে চুপচাপ টেবিলে বসে থাকে। বাট ওই কেন্দ্রে ওই তখন থেকেই আমি অবজার্ভ করছি, কারণ আমি তো সন্ধ্যা হলে শ্মশানে যাওয়ার লোক ছিলাম, তো আমি 8 প্রায় দিন সন্ধ্যায় স্কুলে যখন পড়তাম শ্মশানে যে বসে থাকতাম, পোড়ানো মানুষ পোড়ানো দেখতাম, আর সাধু কি সাধু আমার আবার সন্দেহ দিত, এই খাতাম। তো দেখছি কিস্তির দিন পাগল হয়ে যেত। জামাই আইসে 5,000 টাকা কিস্তি উঠেছে, ইলিশ মাছ গরুর মাংস কিনে খাওয়া শেষ, এই পরে 10 টাকা কিস্তি সপ্তাহে কইতে দেবে। এখন কি সেই ডিজিটাল যুগ মিনুস স্যার? আপনার কাছে এখন দরখাস্ত কিন্তু হাতে লিখতেছি, আজকে রাত্রে কালকে পাঠাই দিবানি। তো ব্রোথেল, সবচেয়ে বড় ব্রোথেল ব্রিটিশদের পরে আপনি করছেন। আমার 50টা সার্ভে করা ছিল একদম প্র্যাকটিক্যালি ফিজিক্যালি, এবং তার একজন দুজনও যদি আমি মারে আমার মারে নিয়ে খুঁজবো, কারণ আমার মারে নিয়ে কেন খুঁজবো জানেন? আমার মারে নিয়ে আমি আমার এলাকায় যে সার্ভেগুলো করি, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমার মারে দিয়ে আমি শুরু করছি। আমার ফোন আর কি, আমার তো হয়েছে যে কার্ড দিয়ে গেল, সবাই তো মার মতো কার্ড দেয় না, জানে যে কমিশনার যে মেম্বাররা কী দিয়ে কী আরে, তো তোমার দেশে আচ্ছা ঠিক আছে ভালো কথা, কার্ড দিছে আসতেছে, তাও আমি বাড়ি ছিলাম আর কই না, আর কারে কারে কার্ড দিছে, কার কোশনেছি তার মার্কে কার্ড দেবে, কই 5,000 টাকা আনেছে 2 মাস ধরে ঘুরোচ্ছে, কী কও তাই নাকি? ভালো কথা, সব যে কয়টা ওই টাকা কি ঠিক মতো দেয়? হ্যাঁ দেয় তো, আমি কই তো এই যে আমাকে এতিম যদি কেউ থাকে তুমি এটা তার দিয়ে দাও, আপাতত নাই যাই। তা এই এলো আমার মারে নিয়ে শুরু হলো একটা সার্ভে করা। কারণ মারে নিয়েই আমি 5টা 6টা 10টা কেন্দ্রে আমার আশেপাশে গ্রামে যাই, একজনও পাই স্যার, মনে রাখেন সুজন জীবিত থাকলে তাকে পুনর্বাসন সুজন আপনাকে করাবে, এটা সুজনের ওয়াদা। আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে। আমি যা করেছি জীবনে অপচয়, যা আমি খারাপ কাজ করছি, যা পূর্ণ করছি না করছি, আর টিট ফর ট্যাট থাকবেই। আমাদের সময় এসেছে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার, সবার সঙ্গে তাল মিলিয়ে চলার। মতপার্থক্য মতভেদ থাকবেই, সবাই আমরা ক্রোধ ভুলে যাই, প্রতিশোধ ভুলে যাই, কারণ প্রতিশোধ মানে পরবর্তী প্রজন্ম, আমরা পরবর্তী প্রজন্মে যাতে আমরা এটা না টানি, আমাদের প্রজন্মেই ন্যায্যতার ভিত্তিতে করি। যেমন আমি জানি না যে ওই যে প্রধানমন্ত্রীর যে আজকে ট্রায়াল হচ্ছিল, লাইভ দেখাচ্ছিল, গোলাম মৌলী ভাই, রনি ভাই, আজকে আমি আর কারোর কথা আজকে শুনি নেই, ওনার কথা শোনার পর আমার যে কোনো কারণে আমার খুব খারাপ লাগছে, আরও বিষয় কিছু আছে, বাট আমি ইচ্ছে করে মাঝে মধ্যে কিন্তু ভুল করি, কারণ দেখি ভুলটা কেউ শুধরাই দেয় কি না, ইচ্ছে করে বানান ভুল করি, ইচ্ছে করে, বাট ভুল তথ্য কোনো কিছু দিই না। বাট কিছু বিষয় আছে যে আমি সব পলিসি সব জায়গায় দেখি, আমার পড়তে ভালো লাগে খুব, পরে নিজের মতো করে একটা বানাই। আর আমি ইউনিভার্সিটিতে এমন নোট করতাম, কোনো দিন আমি আর ইউনিভার্সিটি থাকা অবশ্যই ফার্স্ট ক্লাসেই বেরোইছি, কিন্তু কোনো দিন একটার বই কিনি নেই। ওই সিনিয়র বড় ভাই যত আছে 3-4 ব্যাচের যত ফার্স্ট ক্লাস পাও আগে সব নোট নিয়ে আর লাইব্রেরিতে যাইয়ে বই টই দেখিয়ে এমনভাবে একটা নোট বানাতাম যাতে আমার নোট নিয়ে কেউ দেখিয়ে দিয়ে ফেলাইতো, কিন্তু এ মুখস্থরা যায়। আর আমার মুখস্থবিদ্যা আমার বন্ধু জুয়েল যেমন জানে যে আমার পরীক্ষার 2 দিন আগে লকারে তালা মারিয়ে ধুইয়ে গরমের জন্য লিও আমি ল্যাপ মুড়ি দিয়ে আমি রিভিশন দিতাম। আমার মুখস্থবিদ্যা আল্লাহর রহমতে এরকম ছিল, এখন হয়তো বাসে কিনা জানি না, বাট একটা দাড়ি কমা ফুল স্টপ এবং কোনো বানান কোনো দিন ভুল হতো না। আমার 5টা প্রশ্নের একটা প্রশ্ন কমন বাদি নেই, বাট আমি স্যারের ভয় দিয়ে আমি 60% মার্কস নিয়ে এসেছি। কীভাবে ভয় দিছি স্যারে? আমি এমন লেখা শুরু করছি, কারণ আমি যেহেতু 5 আঙ্গুল দিয়ে লিখতে পারি, তো ওই স্যার ওই খাতা ওইটুক দিয়ে স্যার মার্ক দিয়ে দেবে আমি জানি। একটা প্রশ্ন কমন পড়ি নেই, আমার যা মনে চাইছে মানে প্রশ্নের আঙ্গিকে লিখে দিছি। আর বন্ধু যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা হয়েছে, আবার পরীক্ষা খারাপ পড়লে ওরা আবার দিত ওই যায় পরের বছর দিত, আমি আবার বুঝতাম না, ওই একবারেই আমার এসপার ইয়েস নো ভেরি গুড। আর কোনো দিন জীবনে নকল করি নেই, আর আমার বেঞ্চে বসে কেউ কোনো দিন পরীক্ষা দিতে পারে নাই।
এক বেঞ্চে দুইজন বসে, যেই বসছে কিছুক্ষণ পর